হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের সেকেন্ড ক্লাস, বলতে পারো এই টপিকসটি আজকে খুবই মজার এবং ইজিয়েস্ট। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আমরা আজকে শুরু করব আমাদের সবচেয়ে সহজ যে গ্রামাটিক্যাল টপিকটা, সেটা হলো ট্যাগ কোশ্চেন। তো স্টুডেন্টদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট, যেটাতে ফুল মার্কস পাওয়া একদম ইজি। তো একটু মনোযোগ দিয়ে যদি সবগুলো রুলসগুলো কমপ্লিট করা যায়, আসলে এখানে 5-এ 5 পাওয়া আসলে সম্ভব, ঠিক আছে? তো আজকে আমরা সেই সহজ টপিকটি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো এই ট্যাগ কোশ্চেন যদি বলি, তাহলে এটাকে অনেকে দুইটাভাবে আর কি ইউজ করা হয়। তো প্রথমটা হলো ট্যাগ কোশ্চেন, আবার অথবা দিয়ে যদি বলি, এটাকে কোশ্চেন ট্যাগও বলা হয়। তো যে যেটাই বলুক না কেন, দুটোই রাইট। তো আমরা দেখি ট্যাগ কোশ্চেন আর কোশ্চেন ট্যাগ বিষয়টা নিয়ে। তো কোশ্চেন ট্যাগ শব্দটি এসেছে ব্রিটিশ টার্ম, ব্রিটিশরা সব মানে ইউজ করতো কোশ্চেন ট্যাগটা। তো আর যেটা হলো ট্যাগ কোশ্চেন, সেই শব্দটা ব্যবহার করতো আমেরিকারা আমেরিকারা যার কারণে এটার দুটো নাম চলে আসে। তো তারপরে আমরা যদি দেখি ট্যাগ কোশ্চেনের অপর যদি নাম বলি, তাহলে অপর নামটা হলো টেল কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনের আরেকটা নাম আর কি। তো এরপর যদি আমরা প্রকার ভেদে চলে যাই, তো ট্যাগ কোশ্চেন মূলত দুই প্রকার। প্রথমটা হলো নেগেটিভ ট্যাগ, আর পরেরটা হলো পজিটিভ ট্যাগ। তো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ হয় নেগেটিভ। যদি এক্সাম্পল দেই, আই লিভ ইন ঢাকা, এটাকে যদি বলি আমি ট্যাগ করতে, তাহলে এটা হবে কি, ডোন্ট আই। আচ্ছা, তারপরে যদি সেন্টেন্স নেগেটিভ হয়, তো নেগেটিভ হলে ট্যাগ সবসময় অ্যাফার্মেটিভ করতে হবে। মোট কথা হলো অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে ট্যাগ, আর সেন্টেন্সটা যদি হয় নেগেটিভ, তাহলে ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভ, মানে উল্টাটা। তো এটার এক্সাম্পল যদি দেখি আমরা, ইউ আর নট ইন্টেলিজেন্ট, তো এটাকে যদি ট্যাগ বলি, তাহলে হবে আর ইউ। যেহেতু নেগেটিভ ছিল, এটাকে পজিটিভ করা হয়েছে। আর আই লিভ ইন ঢাকা, এটাতে ছিল পজিটিভ স্টেটমেন্ট, মানে হাবোধক বাক্য। তো এটা যদি আমরা ট্যাগ করি, তাহলে এটা হয়ে গেছে নেগেটিভ, মানে ডোন্ট আই। তো এটা গেল আমাদের নর্মাল একটা উদাহরণ। তো এখন যদি বলি ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা, তাহলে ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা যদি বলি, তাহলে ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা হবে, ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া, কোনো কিছু জুড়ে দেওয়া আর কি, অ্যাড করা আর কি। তো কথা বলার সময় স্টেটমেন্টের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয়, তাকে ট্যাগ কোশ্চেন বলে। ইউ আর ম্যাড, যদি এক্সাম্পল হিসেবে বলি, ইউ আর ম্যাড, তুমি পাগল। আরেন্ট ইউ, তুমি কি পাগল? এরকম একটা প্রশ্ন আমরা কি করি, শেষে জুড়ে দিই। তো সেটাই হলো আমাদের কোশ্চেন ট্যাগের সংজ্ঞা। তো কোশ্চেন ট্যাগ মূলত আমরা যদি শুরু করতে চাই, তাহলে যে বেসিকটা আমাদের দরকার, সেটা হলো স্ট্রাকচার, তাই না? স্ট্রাকচার ছাড়া আসলে কোনো কিছু করা যায় না। যেমন টেন্সের স্ট্রাকচার লাগে, স্ট্রাকচার অনুযায়ী আমরা কী করি, পরে গ্রামাটিক্যালগুলো সমাধান করি। তো এখানেও কোশ্চেন ট্যাগে একটা স্টেটমেন্ট আছে বা স্ট্রাকচার আছে। তো সেটা হলো, স্টেটমেন্টের পর একটি কমা বসবে, প্লাস সাহায্যকারী ভার্ব বসবে, তারপর স্টেটমেন্টের সাবজেক্টের প্রোনাউন বসবে। সাবজেক্ট সরাসরি বসবে না, এটা কি হবে, প্রোনাউনটা বসবে। আর লাস্টে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, সেটা হলো কোশ্চেন, মানে কোশ্চেন মার্কিং বসবে, মানে প্রশ্নবোধক চিহ্নটা থাকতেই হবে। আর তোমরা স্টুডেন্টরা যেটা ভুল করো, সেটা হলো কোশ্চেন ট্যাগের আনসারটা শুধু লিখে আসো। না, সেখানে আনসারটা শুধু লিখলে হবে না, কোশ্চেন ট্যাগের কোশ্চেনটা ওঠানোর পরে, তারপরে কমা দেওয়ার পরে মানে আনসারটা দিয়ে, তারপর নিচে আন্ডারলাইন করে কোশ্চেন মার্কটা দিতে হবে। যদি না দাও, হয়তোবা তোমার মানে ট্যাগ কোশ্চেনে তুমি 0 পেতে পারো। দেখা গেছে তোমার সবগুলো আনসার হয়েছে, কিন্তু তুমি এখানে কোনো মার্কসই পাবা না, জাস্ট প্রশ্নটা না উঠানোর কারণে। তো তোমাদের সঠিক নিয়ম হলো, কোশ্চেনটা উঠাবা, উঠানোর পরে এটার প্রপারলি আনসার করে লাস্টে কোশ্চেন মার্ক তোমাদের দিতেই হবে। তো এটা গেল তোমার মানে কীভাবে লিখতে হবে সেটার নিয়মটা আর কি। তো এখন যদি আমরা দেখি অক্সিলারি ভার্ব ও নটের ব্যবহার, তো অক্সিলারি ভার্ব আমরা মূলত দেখি মোটামুটি অনেকগুলোই আছে। যদি বলি যে অক্সিলারি ভার্ব তোমার কয়টা, যদি বলি, তাহলে এটা হবে মূলত 8টা।
অক্সিলারি ভার্ব। তো আমরা যদি বলি অক্সিলারি ভার্বগুলো আমাদের জানতে হবে এবং অক্সিলারি ভার্বের সাথে নটের ব্যবহারটাও জানতে হবে, কারণ এখানে আমার নেগেটিভ করতে হবে পজিটিভকে, আর পজিটিভকে নেগেটিভ আর নেগেটিভকে পজিটিভ করতে হবে। তো প্রথমে আমরা চলে যাব ইজ নট। যদি বলি ইজ আমাদের কি অক্সিলারি, তো ইজ নট যদি বলি, ইজ নটকে যদি আমরা সংক্ষিপ্ত করি মানে কন্ট্রাক্ট করি, তাহলে সেটা হবে ইজ অ্যান্ড। তারপরে আছে আমার আর নট, আরেন্ট। তারপর যদি বলি ওয়াজ নট, ওয়াজেন্ট, হ্যাড নট, হ্যাডেন্ট। তারপরে ডিয়ার নট, ডিয়ারেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, মাস্ট নট, মাস্টেন্ট, নিড নট, নিডেন্ট, অট নট, অটেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, মাইড নট, মাইডেন্ট, ডু নট, ডোন্ট, ডিড নট, ডিডেন্ট, ডাজ নট, ডাজেন্ট, কুড নট, কুডেন্ট। তো এগুলো ছিল অক্সিলারি। তার সাথে আবার কিছু ব্যতিক্রম আছে, সেটা হলো এম নট, এম প্লাস নট। এটাকে যদি আমরা কন্ট্রাক্ট করি তাহলে হবে আরেন্ট। আচ্ছা, এখানে কেন আরেন্ট হইলো? তার মানে কি, এম নটকে যদি বলি আমরা এইন্টও ব্যবহার করতে পারি, এটা এক্সেপশন, এই জন্য এটা ব্যতিক্রম নিচে দেওয়া হয়েছে আর কি। তো এম নটকে আমরা নর্মালি আগে যখন আমরা এক্সাম দিতাম 2010 সালের কথা, তখন আমরা সেটা ব্যবহার করছি অ্যান্ড, কিন্তু এখন এটা আপডেট হয়ে গেছে আরেন্ট। তো এরপর আমরা চলে যাব উইল নট। এটাকে যদি বলি তাহলে হয়ে যাবে অন্ট, আর শ্যাল নটকে বলবো শান্ট। আচ্ছা, এরপরে আমাদের যদি বলি নিয়ম বা রুলস, তুমি যেটাই বলো না কেন তোমাদের সেভাবেই তোমাদের আগাতে হবে। তো প্রথমত আমি চলে যাব ফার্স্ট রুলসে, সেটা হলো তোমার বাক্যে যদি বাক্যটা যদি হয় অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, যেটা আগে বলেছিলাম। তো অন্যদিকে নেগেটিভ যদি হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ। যেমন হি ইজ এ স্টুডেন্ট, মানে সে হয় একজন ছাত্র। এটাকে যদি আমরা ট্যাগ করি তাহলে এটা ছিল কি, হি ইজ এ স্টুডেন্ট, এটা ছিল পজিটিভ স্টেটমেন্ট। তো এখন যদি আমরা বলি এটাকে ট্যাগ করতে, তাহলে এটা হয়ে যাবে ইজেন্ট। কেন ইজেন্ট হইলো? কারণ তোমার হি ইজ এ স্টুডেন্ট, তো এই জায়গাতে আমাদের অক্সিলারি ভার্ব কি আছে, ইজ আছে। আচ্ছা, অক্সিলারি ভার্ব বলা যাবে, আবার এটাকে মূল ভার্ব বলা যাবে, যেহেতু এখানে একটাই ভার্ব। হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। তো এখানে আমরা ইজটাকে সরাসরি চলে নিয়ে আসলাম, তার সাথে আমরা এটাকে নট করলাম। নট বলতে কি, আমরা পজিটিভ সেন্টেন্সকে করব নেগেটিভ, তার মানে কি নেগেটিভ ট্যাগ করতে হবে। তো ইজকে আমরা যদি বলি এই যে ইজ নট, আমরা এটাকে যদি কন্ট্রাক্ট করি তাহলে কি হচ্ছে, ইজেন্ট। তো এখানে দেখো সেটা ইজেন্ট হয়ে গেছে। তো এখন আমরা কি বলছিলাম যে সাবজেক্ট, এখানে তো কোনো ব্যক্তির নাম নেই, তার মানে কি এটা প্রোনাউন হিসেবে বসেছে। তো প্রোনাউন হিসেবে এখানে ডাইরেক্ট চলে আসছে হি, তার মানে ইজেন্ট হি। আচ্ছা, তারপর নিয়মটা চলে যাই, সেটা হলো আচ্ছা আরেকটা এক্সাম্পল আছে, হি ইজ নট এ স্টুডেন্ট, তার মানে সে একজন ছাত্র না। তো এটাকে যদি আমরা ট্যাগ করি, বলো তো তোমরা কী হবে? তো এটার ট্যাগ হইলো, এটা হলো নেগেটিভ সেন্টেন্স, তার মানে নেগেটিভ সেন্টেন্সকে আমরা যদি ট্যাগ করি তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ, তাই তো? তো পজিটিভ যদি হয় তাহলে ইজের পর যে নটটা আছে সেই নটটা কী করবো, আমরা উঠায় দেব। তার মানে ভার্ব, অক্সিলারি ভার্ব বা ভার্ব, মূল ভার্ব যেটা, সেটা আমরা ডাইরেক্ট নিয়ে আসবো, তার সাথে সাবজেক্ট যে ছিল হি প্রোনাউন, সেটা তারপর নিয়ে আসবো। তারপর লাস্টে যেটা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন, সেটা কিন্তু মাস্ট বি দিতে হবে, না দিলে পুরো মার্কসই কাটা। আচ্ছা, তারপরে নেমে চলে যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ফার্স্ট রুলসটা একদম মজার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ছাড়া আসলে আমরা অন্য কোনো নিয়মে যেতে পারি না, এটা দিয়ে আমাদের শুরু করতে হয় আর কি নর্মালি। তো সেকেন্ড যে রুলসটা, সেটা হলো প্রদত্ত বাক্যের অক্সিলারি ভার্ব নিয়ে প্লাস সাবজেক্ট নিয়ে ট্যাগ গঠন করতে হয়। আচ্ছা, অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্বটা যদি বলি, আচ্ছা ওই নিয়মটার সাথে এই নিয়মটা মোটামুটি সিমিলার বলতে পারো। তো এক্সাম্পল হিসেবে আই এম নট রিডিং, আমি এখন পড়ছি না, তার মানে কি, এটাকে যদি আমরা ট্যাগ করি, এটা যেহেতু ছিল নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে করতে হবে আমার পজিটিভ। তো সেক্ষেত্রে এম অক্সিলারি ভার্ব, যেহেতু এম নিয়ে আসলাম, তার সাথে সাবজেক্ট হিসেবে আইটাকে নিয়ে আসলাম, এম আই। আর যদি থাকতো এটা নট, যদি নাই থাকতো, তার মানে কি হইতো, এই নট যদি না থাকতো, তো সেক্ষেত্রে আমরা কি করতাম, আই এম রিডিং, মানে কি আমি এখন পড়ছি। তো এটাকে যদি আমরা কন্ট্রাক্ট করতাম, তার মানে এটা পজিটিভ ছিল, করতে হবে নেগেটিভ স্টেটমেন্ট। তো সেক্ষেত্রে আমার এখানে লিখতে হইতো কি, আর আরেন্ট আই, তার মানে এটা হয়তো তার কি ট্যাগ। আচ্ছা, এরপর রুলসটা চলে যাব,
আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল ছিল হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তার মানে কি সে কাজটা করেছিল, তাই না? ইতিপূর্বে করেছিল। তো এটা যেহেতু হ্যাজ আমার অক্সিলিয়ারি ভার্ব, তো হ্যাজটাকে আমরা নিয়ে আসলাম। যেহেতু এখানে ছিল কি এটা পজিটিভ স্টেটমেন্ট ছিল, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আবোধক বাক্য। তো সেক্ষেত্রে আমরা নেগেটিভ ট্যাগ করব। তো হলো হ্যাজের সাথে আমরা নটটা ইউজ করব। যদি হ্যাজের সাথে আমরা নট ইউজ করি, তার মানে আমরা এখানে দেখতেছিলাম হ্যাজ কোথায়, এই যে হ্যাজ, হ্যাজের সাথে যদি আমরা নটটা ইউজ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে কি হ্যাজেন্ট, তাই তো? আচ্ছা, হ্যাজেন্ট। এখন সাবজেক্ট হিসাবে কি আমার হি, সাবজেক্ট হিসাবে কি হইতেছে আমাদের হি। এই তো আমাদের হি, এটাকে চলে নিয়ে আসলাম। তাহলে এটা গেল আমাদের সেকেন্ড মানে এক্সাম্পল। তো 3 নম্বর নিয়মে চলে যাব। 3 নম্বর নিয়মটা হলো অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে, তো সেক্ষেত্রে আমার কী হবে? অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা ব্যবহার করব সেন্টেন্সের ভার্ব দেখে ভার্বটা কিসে আছে সেটা অনুযায়ী আমার ডু, ডিড, ডাজ নিয়ে আসতে হবে। তো ডু, ডিড, ডাজ কোনটা কোথায় নিয়ে আসবো সেটা আমরা একটু দেখবো এখন। এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটা একটু ক্লিয়ার হব। হি কামস হেয়ার, মানে সে এখানে আসে। আচ্ছা, ভালো কথা। তো এটা কি সেন্টেন্স? আমাদের পজিটিভ সেন্টেন্স, মানে পজিটিভ স্টেটমেন্ট, সরি, আবোধক বাক্য, মানে সে এখানে আসে নর্মালি। তো এটা এখানে তো নেগেটিভ তো কিছু নাই, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে ট্যাগ কোশ্চেন করি, তো সেক্ষেত্রে আমরা এইখানে দেখো তোমরা সবাই, এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাই না? আছে কোনো অক্সিলিয়ারি ভার্ব? নো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কিছু আছে? নাই। তার মানে কি এটাতে আমার কি হবে না, মানে আমাদের কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, সোজা কথা। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা কি করব? তখন আমরা ব্যবহার করব এই ডু, নয়তো ডিড, নয়তো বা ডাজ, যে কোনো একটার ব্যবহার অবশ্যই আমরা করব, তাই তো? আচ্ছা, তা এখানে আমরা দেখতেছি সাবজেক্ট তো হি ছিল, হি এর পরে আমার কি আছে? কামস আছে। তার মানে কি কামসটা কি? কামসটা হইল আমাদের ভার্ব, মূল ভার্ব, মানে আশা। তার মানে প্রত্যেকটা সেন্টেন্সে আমার ভার্ব থাকে। তো এখানে কামসটা হলো আমাদের ভার্ব। তো কামসের লাস্টে আমার দেখো এস বা ইএস আছে। তার মানে কি কোনো ভার্বের শেষে আমরা কি জানি? এস বা ইএস থাকলে সবসময় ডাজ ব্যবহার করতে হয়, এই ডাজ। তার মানে সেই ডাজটাকে দেখো আমরা ফার্স্টে নিয়ে আসলাম। তো নিয়ে আসলাম। আচ্ছা, এটা ছিল পজিটিভ, এটাকে আমরা এখন করবো নেগেটিভ। তাহলে ডাজকে যদি আমরা নট করি তাহলে এটা কি করা হবে? ডাজেন্ট হবে, তাই না? আচ্ছা, ডাজেন্ট হইলে তারপর আমরা সাবজেক্ট হিসেবে কী ব্যবহার করবো? এখন যেহেতু প্রোনাউন হিসেবে হি ছিল, এটাকে আমরা হি নিয়ে আসবো আর কি। আর হি এর সাথে ডাজেন্ট তো মিলেই যায়, তাই না? তাহলে এটা ট্যাগ হবে কি? হি কামস হেয়ার, এটার ট্যাগ হলো ডাজেন্ট হি। তো নেক্সট যে এক্সাম্পলটা সেটা চলে যাব। সেটা হইলো ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, তাই না? তো এটা যদি আমরা ট্যাগ করি, তো এখানে দেখো খেয়াল করে একটু, ইউ প্লে ফুটবল, এটা তো কোনো কিন্তু অক্সিলারি নাই। তার মানে কি প্লেটা আমার এখানে মূল ভার্ব, যেহেতু খেলা করা। তো সেক্ষেত্রে প্লে আমার দেখো প্লের শেষে কি এস বাই এস আছে? নাই। তার মানে কি এটার জন্য আমরা কী ব্যবহার করি? যেহেতু এস বাই এস নাই, ভার্বের পাস পার্টিসিপল ফর্ম নাই, পাস ফর্ম নাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডুটা নিয়ে আসতে পারি, তাই না? তো আমরা এখানে ভার্বটা যেহেতু প্লে ছিল, তার জন্য আমরা ডু নিয়ে আসছি। খেয়াল করছো? ডু। তারপর এটাকে যদি আমরা নট করি, ডু নট, ডু নটকে আমরা যদি কন্ট্রাক্ট করি বা সংক্ষিপ্ত করি তাহলে হবে ডোন্ট, আর সাবজেক্ট হিসেবে ইউ। তাহলে এটার ট্যাগ হলো ডোন্ট ইউ। আচ্ছা, 3 নম্বর যে এক্সাম্পলটা, আই লেফট দ্য রুম, আমি কক্ষটা ত্যাগ করেছিলাম। এটা কিন্তু পাস্ট, যেহেতু করেছিলাম এটা কি পাস্ট। তার মানে কি সাবজেক্টের পরে যে ভার্বটা আছে লেফট, লেফটটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। তার মানে কি পাস্ট ফর্ম হইলে আমরা ভার্ব হিসেবে, মানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কী দেবো? ডিডটা ইউজ করবো, তাই তো? এই ডিড। তার মানে দেখো এই ডিডটা কিন্তু আমার ফার্স্টে চলে আসে। তার মানে ডিডটা দিলাম। এখন এটা ছিল পজিটিভ স্টেটমেন্ট, আমরা করছি নেগেটিভ। তার মানে ডিডের সাথে নটটা ইউজ করছি। তো ডিড নটকে আমরা যদি কন্ট্রাক্ট করি তাহলে হবে ডিডেন্ট, আর সাবজেক্ট হিসেবে আই, ডিডেন্ট আই। আচ্ছা, শেষ। 3 নাম্বারটা আশা করি সবার ক্লিয়ার। 4 নাম্বার রুল 4। রুল 4টা ইম্পর্টেন্ট বলতে পারো, এটা মনে রাখার একটা বিষয়। তো এগুলো মাথায় কী করে রাখবা? সেট আপ করে রাখবা যাতে ভুলটা না হয় আর কি। তো 4 নাম্বারটা ছিল এভরিবডি, এভরি ওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, পিপল ইত্যাদির ক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করতে হয়। আমার
মোট কথা হলো এগুলো যদি থাকে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, পিপল ইত্যাদির ক্ষেত্রে এগুলো থাকলে তার মানে কি এগুলো সাবজেক্ট হিসেবে আমরা কি করব, এগুলো ব্যবহার করতে পারবো না। যেগুলো আমরা আগে ব্যবহার করছি, যেমন হি থাকলে হি, ইউ থাকলে ইউ, কোনো ব্যক্তির নাম থাকলে ছেলে হইলে হি, মেয়ে হইলে শি, অনেকজন হইলে দে, কিন্তু এখানে সেটা না, এটা একটু ব্যতিক্রম। তো এগুলো থাকলে তার মানে আমরা সেইখানে সাবজেক্ট হিসাবে দেটাকে ইউজ করব। তো আমরা যদি এক্সাম্পল দেখি, নো বডি বিলিভস এ লায়ার, তার মানে কি কেউই একটা মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তার মানে বলো তো এটা কোন স্টেটমেন্ট, মানে কোন সেন্টেন্স, মানে এটা কি নেগেটিভ না পজিটিভ? যেহেতু দেখো নোবডি মানে কি, নোবডি মানে কেউই না, মানে কেউই আমরা একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করি না, তার মানে না কথাটা আছে, তার মানে কি এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। ইয়েস, রাইট। তার মানে এটা নেগেটিভ স্টেটমেন্ট যদি হয় তাহলে আমরা এটাকে কি করব, পজিটিভ করব, তাই তো? তো পজিটিভ করতে গেলে আমার আনতে হবে কি, আমার দেখতে হবে এখন অক্সিলিয়ারি ভার্ব কি আছে কি নাই। দেখো নোবডি বিলিভস এ লায়ার, তার মানে কি এটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, আশা করি নাই। হ্যাঁ, তার মানে কি, তো এখানে অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে আমার মূল ভার্বটার দিকে তাকাতে হবে, বিলিভস। দেখো বিলিভসের লাস্টে কি আছে, এস বা ইয়েস আছে, তার মানে কি আমার আনার কথা ছিল কি ডাজ, কিন্তু এখানে ডু কেন নিয়ে আসলাম, এটা একটা প্রশ্ন, তাই না? টেনশনের বিষয়, এখানে কেন স্যার ডু দিল। আচ্ছা, এখানে ডু দেওয়ার কারণটা আছে, কারণটা একটু পরে বলছি তোমাদের। তো এরপর খেয়াল করো, নোবডির জন্য আমার কি দেওয়ার কথা, নোবডির জন্য আমার দে দেওয়ার কথা, তাই না? দে দিলাম, আচ্ছা ঠিক আছে। তো এখানে ডু কেন দিলাম ডাজের পরিবর্তে, কারণটা হইলো তোমার একটু খেয়াল করো, দে হইলো আমার কি থার্ড পারসন প্লুরাল, তাই না? তো প্লুরাল নাম্বার যদি থাকে তাহলে আমার ভার্বটা সবসময় কি হবে, মানে এস বা এ যোগ হবে কি হবে না, ইয়েস হবে না। তার মানে এখানে ডাজ হবে না, তার মানে মানে যদি আমার প্রোনাউনটা হয় প্লুরাল, তার মানে ভার্বের শেষে এস বাই এ যোগ হওয়ার কথা না, এস বাই এ যোগটা এই জন্য আমরা দিই নাই। তার মানে কি ডাজ যেটা হওয়ার কথা ছিল নিয়ম অনুসারে, সেক্ষেত্রে আমরা ডাজটা দিই নাই, একমাত্র শুধুমাত্র প্রোনাউনটার জন্য, প্রোনাউনটা দে আছে তার জন্য। যদি থাকতো এখানে হি, তো আমরা এখানে ডাজ দিতে পারতাম, যদি থাকতো সি দিতে পারতাম, যদি কোনো ব্যক্তির নাম থাকতো তো সেক্ষেত্রে একজন হইলে আমরা দিতে পারতাম, যদি অনেকজন বুঝাইতো তো সেক্ষেত্রে আমার মোট কথা হলো থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এর যোগ হয়, যেহেতু এখানে সাবজেক্ট কি আমার প্লুরাল, মানে দে মানে তারা অনেকজন, তো সেক্ষেত্রে আমার ভার্বের সাথে এস বাই এর যোগ হয় নাই, সোজা কথা। আশা করি ক্লিয়ার তোমাদের। তো পরেরটা ছিল এভরি ওয়ান ওয়ান্টস টু মানি, তার মানে প্রত্যেকেই টাকা চায়, তাই না? সবারই টাকার আসলে এটাই থাকে আর কি, যে হোক চাহিদা থাকে। তো এটাকে যদি আমরা ট্যাগ করি, তো এভরি ওয়ান ওয়ান্টস টু মানি, তার মানে কি প্রত্যেকেই টাকা প্রয়োজন আর কি। তো এটা দেখো, এটা ছিল পজিটিভ স্টেটমেন্ট। তো এটাকে যদি আমরা করি এখন কি ট্যাগ করি, তো এটাকে আমরা অবশ্যই নেগেটিভ করতে হবে, যেহেতু এটা পজিটিভ, তাই তো? তো এটাই আমরা দেখি, আমরা অক্সিলারি ভার্বের দিকে তাকাই, নাই, তার মানে ওয়ান্টসটা আমাদের এখানে মূল ভার্ব। তো ওয়ান্টসের শেষে দেখো এস বাই এস আছে। আচ্ছা, এস বাই এস থাকলে আমরা ডাজ হওয়ার কথা, আচ্ছা ডাজ হয় নাই কেন, এখানে ডোন্ট কেন দিছি, সেটা একটা কোশ্চেন। আচ্ছা, তারপর চলে যাব এভরি ওয়ান, এভরি ওয়ানের জন্য কী হবে, দে। আমরা দেখছি এভরিবডি, এভরি ওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, পিপল ইত্যাদির ক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হিসেবে দে বসে। তো এখানে আমরা এর জন্য দে দিলাম। তো আমরা এটা এর আগেটা কী করছিলাম, দে দিছিলাম, তারপর আমরা কী করছিলাম, ভার্বের সাথে ডাজ যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু দেই নেই, কারণ এটা প্লুরাল ফর্ম, তাই। তো এখানেও তাই, এখানে এস বা ইয়েস হওয়ার কথা ছিল, মানে ডাজ হওয়ার কথা ছিল, এখানে ডাজ হবে না, এখানে হবে কি ডু। ঠিক আছে, ডু এর পরে এস বাই এসটা উঠে যাবে, তার একমাত্র কারণ হলো এখানে প্রোনাউন হিসেবে দে আছে, দে হলো থার্ড পারসন প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম থাকলে আমার এখানে ডাজ হবে না, ডু হবে, অথবা ডিডও হইতে পারতো, যেহেতু এটা পাস্টে নাই এই জন্য আমরা ডিড দিয়ে নেই, প্রেজেন্টের জন্য ডু দিছি। দেন পরেরটা চলে যাব, 5 নম্বর রুলস ছিল তোমার এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, এর ক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট লিখতে হবে। তার মানে আমরা যেটা শিখছিলাম এর আগেরটায়, এভরিবডি, এভরিওয়ান এগুলো থাকলে দে হয়, কিন্তু এখানে লাস্টে আইএনজি এরকম কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব সাবজেক্ট হিসেবে, ইট, আইটি, ইট। এক্সাম্পল স্বরূপ, সামথিং ইজ রং, মানে কোনো কিছু হয়তো বা ভুল হচ্ছে। তো এখানে সামথিং ইজ রং, এটা হলো পজিটিভ স্টেটমেন্ট, এটা কী হবে, আমার করতে হবে নেগেটিভ স্টেটমেন্ট, মানে নেগেটিভ ট্যাগ করতে হবে। তাহলে ইজেন্ট, কেন ইজেন্ট, কারণ এখানে তোমার ইজ হলো অক্সিলারি ভার্ব,
তো ইজের সাথে আমরা নট ইউজ করলাম, ইজ নট, ইজেন্ট। আর সামথিংয়ের জন্য আমরা কি ব্যবহার করলাম সাবজেক্ট হিসেবে ইট। ওকে, দেন পরেরটা চলে যাব, সামথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব না। আচ্ছা, এখানে আমরা অক্সিলারি ভার্ব যেহেতু আছে, ইজ ইজ দিলাম। আচ্ছা, এখানে দেখো তো সামথিং মানে কি, না, কোনো কিছু অসম্ভব না, না কথাটা আছে, তার মানে কি এখানে নটটা আমার কি হবে, রয়ে গেছে সামথিংয়ের, নাথিংয়ের মধ্যে। তো নাথিংয়ে যেহেতু নট রয়েই গেছে, তার মানে এটাকে করতে হবে কি, পজিটিভ স্টেটমেন্ট করতে হবে। যেহেতু নেগেটিভ থাকলে হয় পজিটিভ, তো পজিটিভ আমাদের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এটার পজিটিভটা কী হবে, ইজ, অক্সিলারি ভার্ব ইজ, এর সাথে নটটা ইউজ করবো না যেহেতু নাথিং আছে এই জন্য। আর তার সাথে আমরা নাথিংয়ের জন্য সাবজেক্ট হিসেবে কি ইউজ করবো, ইট। ওকে, তাহলে এটা ট্যাগ হবে ইজ ইট। আশা করি আজকের ক্লাসটা খুব ভালো লাগছে তোমাদের। তো যার যেখানে সমস্যা হবে আশা করি কমেন্টসে তোমরা অবশ্যই জানাবা। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।